দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। দেশের স্বার্থে বারবার প্রতিবাদ করেছেন ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনে এককভাবে বেশি সংখ্যক আসনে লড়বে কংগ্রেস। শনিবার সাংগঠনিক বৈঠক থেকে এমনই ইঙ্গিত দিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাজধানীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব উপলক্ষে চলছে চূড়ান্ত প্রস্তুতি। শনিবারও সম্পন্ন হয়েছে একাধিক ধার্মিক অনুষ্ঠান। বড়জলা এলাকায় দুটি মোটর রিকশার সংঘর্ষে আহত 6 যাত্রী, একজনের অবস্থা আশঙ্কাজনক। বেহাল বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা। সরকারি দায়িত্ব ছেড়ে প্রাইভেট চেম্বারে ব্যস্ত হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। চলে আসছি বিস্তারিত সংবাদে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পালন করা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনরা। 2014 সালের পর থেকেই ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রকৃত মূল্যায়ন শুরু হয় এবং এই কাজ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে সেই প্রচেষ্টার সুফল হিসেবে দেশ গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিরাট অবদান নিয়ে বিস্তৃত পরিসরে নানাবিধ আলোচনা ও কর্মসূচি করা হচ্ছে। শনিবার তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রাণোজ্জ্বল আলোচনায় দেশ গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে এভাবেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, দেশের এবং মানুষের স্বার্থে বারবার প্রতিবাদে মুখর হয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন থেকে আমরা দেখছি সমস্ত প্রদেশে এবং সেন্ট্রালে এবং গভর্নমেন্ট লেভেলে ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। আজকে এখানে এত ভালো লাগলো যে এইরকম একটা ব্যবস্থাপনার জন্যে আমরাও অনেক সময় সন সাল এসব মনে রাখতে পারি না, কি দিব সেটাও আমরা জানি না, এবং এটা কিন্তু ঠিক নয়। কারণ এমন একজন লিজেন্ড ব্যক্তি, এমন এক ফ্যামিলির। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উপলক্ষে এদিন সারা রাজ্যেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত প্রধান অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব PK চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং কালচারাল কমিটির উপদেষ্টা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। নির্বাচনী জোট ও ফলাফল নিয়ে এদিন বিস্তারিত প্রতিক্রিয়া জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শনিবার অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা যে প্রতিক্রিয়া জানান, তাতে স্পষ্ট পঞ্চায়েত নির্বাচনে এককভাবে বেশি সংখ্যক জায়গায় লড়াই করবে প্রদেশ কংগ্রেস। CPM এর সঙ্গে জোট নিয়ে স্পষ্ট কিছুই জানাননি তিনি। তবে আশিস কুমার সাহা জানিয়েছেন, মূলত গ্রামীণ স্তরের দলীয় নেতাদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী লড়াই করবে দল। गांव में क्या स्थिति है, किसका क्या है, कौन लड़ सकता है, तो हम लोगों ने सिद्धांत लिया कि हमारी जो पंचायत लेवल जो लीडर है, ब्लॉक लेवल जो लीडर है, ये लोग तय करेगा कहाँ पे क्या होगा। हम लोग चाहते हैं कि इस चुनाव में ज़्यादा से ज़्यादा हमारी पार्टी की तरफ से हम चुनाव लड़ें। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নির্বাচনে দল উল্লেখযোগ্য ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন দলের অপর বরিষ্ঠ নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। জোট প্রসঙ্গে তার মতামত, পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবে প্রদেশ কংগ্রেস। জিতিয়ে পাঠাতে পারে প্রতিনিধি হিসেবে, কিন্তু তাতে অনেক প্রতিকূলতা রয়েছে, বাধা দেবে, এখনই হুমকি ধুমকি সব কিছু চলছে। তারপরেও আমরা বলেছি আমাদের যেখানে যেখানে সাংগঠনিক ক্ষমতা রয়েছে সেখানে তোমরা প্রার্থী দাও, এবং পরিস্থিতি অনুসারে তোমরা লোকাল পরিস্থিতি যা ডিমান্ড করে সে অনুসারে তোমরা কাজ করো। আমরা আশা করি আমরা কংগ্রেস দল বেশ কিছু জায়গায়, বেশ কিছু RD ব্লকে আমরা
ক্যান্ডিডেট এবং ভালো ফল আমরা আশা করছি। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্য নিয়ে দল এই নির্বাচনে লড়াই করবে বলে জানিয়েছেন সুদীপ রায় বর্মন। রাজনৈতিক মহলের অনুমান সিপিএম এর সঙ্গে জোট হলেও এককভাবে বেশি আসনে প্রার্থী দেবার লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের গলায় এই সুরই শোনা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব উপলক্ষে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রথযাত্রা উৎসবে হাজারো মানুষ জগন্নাথ ভক্ত হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্দির কমিটির প্রধান মহারাজ। বিকেল 3টের পর থেকে হাজারো ভক্তের উপস্থিতিতে রথযাত্রা উৎসবের সূচনা হবে বলে জানিয়েছেন তিনি। এ উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং মাঙ্গলিক আচার অনুষ্ঠান সহ নানান ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এদিন বিস্তারিতভাবে জানান রাজধানীর জগন্নাথ মন্দিরের প্রধান ভক্ত কমল মহারাজ। প্রতিবারের মতোই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। হবে প্রসাদ বিতরণ হবে, মহাপ্রসাদ বিতরণ। লক্ষাধিক না হলেও বহু সহস্র ভক্ত এখানে আগমন করবেন রথযাত্রার দর্শন করবার জন্য, জগন্নাথ দর্শন করবেন। জগন্নাথের যে রথ রশি আকর্ষণ করে সকলকে সেই আনন্দ দিবেন। ভক্তগণ রথারোহণ করবেন জগন্নাথের 3টা থেকে 3:30 থেকে আমাদের শুরু হবে এখানে রথযাত্রা আকর্ষণ। এর পূর্বে বিভিন্ন অনুষ্ঠান হবে, মাঙ্গলিক ভক্তিমূলক অনুষ্ঠান হবে। রথযাত্রার সময় অনেক সুসজ্জিত অনেক কিছু থাকবে, ব্যায়াম থাকবে, তারপরে সেই সাউন্ড থাকবে, আর বিভিন্ন কীর্তনের দল থাকবে। রথযাত্রা উৎসবের আগের দিন শনিবার মন্দিরে পালন করা হবে নেত্র উৎসব। প্রভু জগন্নাথকে দর্শন করে মনস্কামনা পূরণ করবেন জগন্নাথ ভক্তরা। পুনর্জন্ম ন বিদ্যতে, যারা রথের দড়ি ধরে আকর্ষণ করেন তার পুনর্জন্ম হয়, তার দিব্য শরীর লাভ করেন। তারা রথ দর্শন করার এটা পুণ্যাত্মক, পুণ্য সুকৃতি ভক্তি লাভ হয়। জগন্নাথ বাড়ির রথযাত্রা উৎসব উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মন্দিরে তাই এখন সাজো সাজো রথ। ঐতিহ্যবাহী রথের দড়ি স্পর্শ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন রাজধানী আগরতলার আপামর মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টমটম ও ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে আহত 6 যাত্রী। বেপরোয়া যান সন্ত্রাসের চিত্র বড়জলা এলাকায়। জানা গিয়েছে এদিন বড়জলার শনি মন্দির এলাকায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে জরুরি বিভাগের কর্মীরা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দুর্ঘটনার শিকার এক আহতের নিকট পরিজন। টপ আরেকটা ওই যে আপনার ব্যাটারির অটো যেইগুলি আর কি, ব্যাটারি চালিত যেইটা। টোটাল কত জন আহত হয়েছে? আমার কাছে যেই খবর আছে যারা রেস্কিউ করছে আর 6 জন লোক আছে। এখন মানে আহতদের অবস্থা কিরকম? একজনের অবস্থা খারাপ। দুর্ঘটনায় দুটি গাড়ির চালকও অল্প বিস্তর আহত হন। তার মধ্যে মাথায় আঘাত পান দুর্ঘটনাগ্রস্ত টমটম গাড়ির চালক। ক্রমাগত যান সন্ত্রাসের ভয়াবহ চিত্র রাজ্যের বিভিন্ন সড়কে এখন রুটিন ঘটনায় পরিণত হয়েছে। ট্রাফিক আইন কানুন রয়েছে ঠিকই, তবে কম দিনে বেপরোয়া যান চলাচলে, যার নিজ ফল প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত অথবা নিহত হচ্ছেন সাধারণ যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হাসপাতালের ডিউটি বাদ দিয়ে প্রাইভেট চেম্বারে মোটা অঙ্কের টাকা নিয়ে রোগী দেখতে ব্যস্ত বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক দেবজ্যোতি দেব। ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ রোগীরা। সরকার থেকে নিচ্ছেন মাইনে হিসেবে মোটা অঙ্কের টাকা, তবে বিশালগড় মহকুমা হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবজ্যোতি দেবের অর্থলালসা এখানেই থেমে নেই। শনিবার তার রোগী দেখার নির্ধারিত দিন ছিল। সকাল 9টা থেকে অসুস্থ রোগীদের নিয়ে অপেক্ষা করতে থাকেন রোগীর পরিবার পরিজনরা। কিন্তু কোথায় চিকিৎসক দেবজ্যোতি দেব? তিনি তখন সরকারি কর্তব্য ছুঁড়ে ফেলে ব্যস্ত হাসপাতালের পাশে সাবিত্রী মেডিকেল হল নামক ওষুধের দোকানে তার প্রাইভেট চেম্বারে। তার পরিষেবা নিতে হলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। ঘটনা এখানেই শেষ নয়। অর্থলোভী চিকিৎসক আর ওষুধের দোকানের মালিক অশুভ নেক্সাস রীতিমতো আটঘাট বেঁধে তৈরি করা। অর্থাৎ এই দোকানে ডাক্তার দেখিয়ে এই দোকান থেকেই কিনতে হবে সমস্ত ওষুধ। বুঝুন একবার চিকিৎসা পরিষেবার নামে কি হরিণ লুটের রাজত্ব চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে।
অরাজক এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী রোগী ও তাদের পরিবার পরিজনরা। তাদের প্রশ্ন, একজন সরকারি চিকিৎসক হয়ে কিভাবে নিজের দায়িত্ব বাদ দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন দেবজ্যোতি দেব। সাবিত্রী মেডিকেল হল আছে, ওইখানে নাকি তিনি প্রাইভেট দেখায়। তো আমরা ওইখানে গেছি, যাওয়ার পরে প্রাইভেট হলে তারা জিজ্ঞেস করছে আপনাদেরকে ডাক্তার দেখবেন, আমরা গেছি ডাক্তার দেখবেন। ডাক্তার তো এখানে বসার কথা আইসে না। তারা কইতেছে এখন যদি ডাক্তার দেখান তাহলে আমরা থেকে ওষুধ কিনতে হইব, নাহলে আপনারা এখানে ডাক্তার দেখাতে পারতেন না। তো আমরা বললাম যে আমরা তো গরিব মানুষ, আমরা টাকা দিই, আপনার 200 টাকা 100 টাকা গাড়ি ভাড়া লাগে একটা রুগী লয়ে এলে, তারপর আবার আপনার 300 টাকা ভিজিট দিতে হবে, আবার ওষুধ আপনার থেকে কিনবো। আমরা যেখানে মর্জি আমরা ওইখান থেকে কিনবো। অনেকে আছে আবার দোকান বাকি থাকে, তারা ওইখান থেকে ওষুধটা কিনবো, তারা একটা প্ল্যান থাকে। এখন যদি আপনারা থেকে ওষুধ কিনতে হবে, তাহলে ডাক্তার থেকে তাহলে এই রোগীরা কই যাইব? এই যে সাধারণ মানুষ এতক্ষণ দিরা 11টার উপরে বাজে, 1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছে ডাক্তার আইব। এখনো কিন্তু ডাক্তার আসে নাই। ডাক্তারের কি নাম? ডাক্তারের নাম হলো দেবজিৎ দেব। উনি কি এখন আছে ওই চেম্বারে আছে, প্রাইভেট চেম্বারে আছে? এখন প্রাইভেট চেম্বারে, হ্যাঁ এখন যতটুকু শুনছি আমি প্রাইভেট চেম্বারেও ডাক্তার দেখাইতেছে। ক্ষুব্ধ রোগীদের অভিযোগ শুধু একদিনের ঘটনা নয়, সরকারি দায়িত্ব বাদ দিয়ে উপরি কামাইয়ের বাণিজ্যের এই রীতি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই গুণধর চিকিৎসক। শনিবার মঙ্গলবার আইসি, আসার পরে দেখি তাইলে চেম্বারে নাই, ডাক্তার আইতে না। আজকে শনিবার, আজকেও আসার কথা, কিন্তু আজকেও আসা দেখি। জানা গেছে দীর্ঘদিন ধরে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার নামে চলছে কামাই বাণিজ্যের খেলা। যদিও শাক দিয়ে মাছ ঢাকার জন্য হাসপাতালের ঊর্ধ্বতন কর্তাদের চেষ্টার ত্রুটি নেই। রাজ্য সরকার যখন গ্রামীণ চিকিৎসা পরিষেবার উন্নতিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, তখন তার বিপরীতে দাঁড়িয়ে শুধু অর্থের লোভে রাজ্য সরকারের প্রচেষ্টায় জল ঢালছে দেবজ্যোতি দেবের মতো এক শ্রেণীর অর্থ পিশাচ চিকিৎসক। আর গরিব রোগীদের কষ্টের শেষ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অমরপুরে পঞ্চায়েত প্রধানের রোষের শিকার অসহায় মহিলার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ঘটনায় কড়া মনোভাব নিয়ে ক্ষতিগ্রস্ত মহিলাকে সাহায্য করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, রাস্তা তৈরির অজুহাত দেখিয়ে শুক্রবার অমরপুরের ডালুক বাজার এলাকায় এক মহিলার ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় স্থানীয় বিজেপি প্রধান ও উপপ্রধান সহ তাদের সাঙ্গপাঙ্গরা। অমানবিক এই ঘটনার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। মহিলার অসহায়ত্বের কথা বিস্তারিতভাবে তুলে ধরে নিউজ নাও। সরকারি ঘর সরকার দিয়েছিল, আবার পঞ্চায়েত থেকে বেঙ্গালিছে যত পঞ্চায়েতের লোক আছে সবাই আইছে। আমরা কি মারধর করছে আজকে? মারছে, প্রধানে মারছে, প্রধান উপপ্রধানে মারছে। নাম কি তাদের? প্রধান গোপাল সরকার আর উপপ্রধান সারথী মন্ডল আর পঞ্চায়েতের মেম্বার সীমা রুদ্রপাল, দীপ রুদ্রপাল, তারও সবাই মিললা কাজল ফেলেছে না। তারপরেই ঘটনা মুখ্যমন্ত্রীর গোচরে আসে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ক্ষতিগ্রস্ত মহিলা ও তার কলেজ পড়ুয়া মেয়ে। এই যে স্যার, এটা আমার মারে প্রধানে মারা দিয়ে গেছে, গোপাল সরকার প্রধান মারছে মারে। তাদের কাছ থেকে সমস্ত ঘটনা জেনে সঙ্গে সঙ্গেই সক্রিয় ভূমিকা পালন করেন মুখ্যমন্ত্রী। মহিলাকে প্রয়োজনীয় সমস্ত রকমের সাহায্য করার জন্য তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি। আমরা কেউ বাড়িতে আসছিলাম না, এই দেখেন ঘর, আর ঘরের ভিতরে কিছু নাই, আমরা বাকি সব জিনিসই ভাঙা আছে, কোনো জিনিসই নাই আমরা ঘরে, ওখানে আমরা থাকার জায়গা নাই। রাজ্যের প্রধান অভিভাবক হিসেবে অমানবিক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে তার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিজস্ব প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। রীতিমতো তালিবানি কায়দায় বুলডোজার দিয়ে ক্ষমতার দম্ভে ভেঙে দেওয়া হয়েছিল এই মহিলার বসতঘর। ঘটনার পর যেভাবে কড়া মনোভাব নিয়ে মহিলার পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, তাতে প্রমাণিত হয় সুশাসনের সরকারকে বদনাম করার জন্য নিজ দলের নেতাদের এই অপচেষ্টাকে কঠোর হাতে দমন করেছেন তিনি। একই সঙ্গে কল্যাণকামী জননেতা হিসেবে মহিলার পাশে দাঁড়িয়েছেন রাজ্যের প্রধান অভিভাবক মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হুমকি উপেক্ষা করে মায়ের খুনিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল দুই ছেলে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। জানা গেছে, গত 1 জুলাই উদয়পুর রাজনগর বড়টিলা এলাকার আলেকা বিবির ছেলেকে নিয়ে এলাকার শাসক দলের মাতব্বররা এক বিচার সভায় বসেন। ওই মহিলার ছেলেকে একই এলাকার দুলু মিয়া, সফর আলী এবং মুনাফ মিয়া মিলে মারধর করতে থাকেন আচমকাই। ছেলেকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন আলেকা বিবি, তার উপরেও হামলা চালায় 3 দুষ্কৃতী। একসময় আলেকা বিবি মাটিতে লুটিয়ে পড়েন, সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় 3 অভিযুক্তকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে এলাকা সহ বহিরাগত কিছু শাসক দল আশ্রিত ব্যক্তিরা। পরে ওই মহিলার মৃতদেহ উদয়পুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তখন আলেকা বিবির 2 ছেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে চাইলেও
শাসক দলের কিছু দুষ্কৃতী তাদের রীতিমতো হুমকি দিতে থাকে। অবশেষে আলেকা বিবির ছেলেরা শনিবার বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করেন উদয়পুর আরকেপুর থানায়। পুলিশ বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে তাদের। ঘটনা হয়েছিল আমার বাড়ি বর্তমানে রাজনগর। আমার একটা বাড়ি দিতেছে, একটা জায়গায় একটা বিচার হয়েছিল। বিচারের ভিতরে আমারে বিচারের ভিতরে 3 জন লোক আমারে খুবভাবে মারধর করতেছে, লাঠি উষ্টা দিতেছে। এরপরে দিয়ে আমার মা আমার বাঁচাইতে গেছে, বাঁচাইতে যায় সেটা আমার মা জাগার ভিতরে আমার মা মারা গেছে। ঘুষি লাঠি করছে মার পেটে বুকে, মা জাগাত মারা গেছে, জাগাত মারা গেছে। তোমার মার নাম কি আছিল? আমার মার নাম আলেকা বিবি। কবে ঘটনাটা হয়েছিল, কিভাবে হয়েছিল? ঘটনা হয়েছিল আপনার 1 তারিখ সোমবার ছিল। অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবি করেছে আলেকা বিবির 2 ছেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করছেন না কৈলাসহর মহিলা থানার ওসি। এবার ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ওসির বিরুদ্ধে সুর চড়ালেন কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। 28 জুন স্থানীয় কংগ্রেস নেতা কনা মিয়ার নাতনিকে 2টি যুবক স্কুলে যাওয়ার পথে অপহরণ করে। বালিকাটি মুখবধির। সেদিনই দুপুরে নাবালিকার পরিবারের তরফে কৈলাসহর মহিলা থানায় বিষয়টি জানানো হয়। তবে মেয়েটিকে খুঁজে বের করতে কোনো রকম তৎপরতা দেখায়নি পুলিশ, এমনটাই অভিযোগ নাবালিকার পরিবারের। এরপর মেয়েটিকে খুঁজে বার করতে পরিবারের সদস্যরাই নানা জায়গায় খোঁজ খবর করেন। সেদিন বিকেলে ফুলবাড়িকান্দি গ্রামের এক যুবক ফোন করে জানায় যে 2টি অপরিচিত যুবক নাবালিকাকে বাইকে করে এনে গ্রামের বাজারে রেখে গিয়েছে। এই খবর পাওয়া মাত্রই কৈলাসহর মহিলা থানার পুলিশ সহ নাবালিকার বাবা গ্রামের বাজারে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কনা মিয়া বিষয়টির খোঁজ খবর করতে বাজারে গেলে একটি দোকানের সিসিটিভি ফুটেজে ওই 2 বাইক আরোহী অপহরণকারীদের দেখতে পান। ফুটেজটি থানায় জমা করে নাবালিকার পরিবার। অভিযোগ মেয়েটিকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে 2 যুবক। তবে এরপরেই বিষয়টি নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। কথা ঠিকভাবে বলতে পারে আমাদের ইয়াজখরার প্রাক্তন গাঁও প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার কোনা মিয়ার নাতনি, মেয়ের ঘরের নাতনি। এই মেয়েটাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। জোর খোঁজাখুঁজি করার পরে গার্জিয়ান বা অন্যরা মিলে বের করেছে এবং এই নাবালিক মেয়ে থেকে গণধর্ষণ করা হয়েছে। 28 তারিখে জুনের থানাতে গার্জিয়ান সহ মহিলা থানায় নালিশ করা হয়েছে। অথচ পুলিশ কোনো একটা কারণে নির্বিকার। এই সবকিছুর পরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কৈলাসহর মহিলা থানার ওসি। অভিযোগ কনা মিয়ার। সেদিন মেয়েটির কোনো মেডিকেল টেস্টও করায়নি পুলিশ আধিকারিকরা। উপরন্তু তাদের রাত 1টা পর্যন্ত থানায় আটকে রেখে জেরা করেছেন। উল্টো দিকে 2 অভিযুক্ত অবাধভাবে সেদিন বহুবার থানার ভিতর চক্কর কেটে গেছে। মহিলা থানার ওসির পক্ষ থেকে কোনো সহায়তা না পেয়ে নাবালিকার পরিবার ঊনকোটি জেলার পুলিশ সুপার এবং ত্রিপুরা রাজ্য পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যানের কাছে মহিলা থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এই বিষয়ে বীরজিৎ সিনহাও কড়াভাবে আক্রমণ করেছেন তাকে। আমিও কয়েকজন পুলিশ অফিসার সঙ্গে কথা বলেছি এবং তারাও দেখেছি মহিলা থানার সম্ভব উষ্মা প্রকাশ করছে। স্বীকার করবে কিনা জানি না, আমারে উষ্মা প্রকাশ করছে। নাবালিকার বয়স কত হবে? 12 বছর মতো। মানে গণধর্ষণ কবে হয়েছিল? 28 তারিখ জুনে। তো নামদাম দিয়ে কি থানায় মামলা করা হয়েছিল? থানায় মামলা করা হয়েছে, এই মামলা করা হয়েছে এবং এসপিকেও জানানো হয়েছে গত 2 তারিখ আবার। এবারে চেয়ারম্যান পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনকেও নালিশ করা হয়েছে থানার বিরুদ্ধে। তো থানায় কি মামলাটা রেজিস্ট্রি হয়েছে? রেজিস্ট্রি হয়েছে, কিন্তু আসামি এসেছিল, তারা ডাকাই আনছিল, আসামিরা না আটকাইয়া তারা ছেড়ে দিচ্ছে। তো আপনারা এখন কী চাইতেছেন? এবং আমি ডিটেলস তার গার্জিয়ান কথা বলবে, তবু আমি বলছি যে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, এই ঘটনায়
খুব সহজে পুলিশ অফিসারদের সাহায্য করা এবং দুষ্কৃতকারীদের বলাৎকারদের গ্রেপ্তার করা। বীরজিৎ সিনহা জানিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে যদি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয় তাহলে নাবালিকাকে নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। এই ঘটনায় গোটা কৈলাসহর মহকুমায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ প্রশ্ন করছেন, যদি পুলিশের তরফেই সাহায্য না পাওয়া যায় তাহলে সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে টেকা দায় হয়ে যাবে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। হাইকোর্টে অপদস্থ রাজ্য সরকার, স্বাস্থ্য সচিব সহ 4 জন আধিকারিককে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত অবমাননার দায়ে ত্রিপুরা সরকারকে খেসারত দিতে হবে উচ্চ আদালতে। স্বাস্থ্য দপ্তরের 3 শীর্ষ আমলা এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সচিবের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ত্রিপুরা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতেই স্বাস্থ্য দপ্তর, তাই এই আদেশে চিকিৎসক মুখ্যমন্ত্রী নিজেও যথেষ্ট লজ্জিত। স্বাস্থ্য সচিব আইআইএস কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, টিপিএসসির সচিব ডক্টর টি.কে. দেবনাথ এবং রাজ্য মেডিকেল কলেজের সুপারের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জামিনযোগ্য হলেও 4 জনকেই 24শে জুলাই মামলার পরের তারিখে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি টি. অমরনাথ গৌর। আপনার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং এই জিবি হাসপাতালে মেডিকেল সুপার এবং ত্রিপুরা লোকসভা আয়োগের সচিব, তাদের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন একটি আদালত অবমাননা মামলায়। এবং এই মামলার পরবর্তী তারিখ 24শে জুলাই। এবং এই মামলাটা আদালত অবমাননা মামলার প্রেক্ষাপট হলো অক্টোবর মাসে, খুব সম্ভবত 8ই অক্টোবর 2023-এ 2 জন নিয়োগ বঞ্চিত চিকিৎসক উচ্চ আদালতে রিট মামলা করেছিলেন এবং তাদের মামলার রায় 8ই অক্টোবর 2023-এ বিচারপতি টি. অমরনাথ গৌর প্রদান করেন। সেই রায়ে রাজ্য সরকারকে এবং ত্রিপুরা লোকসভা আয়োগকে নির্দেশ দেওয়া হয়েছিল এই 2 চিকিৎসককে অতি শীঘ্র সরকারি চিকিৎসক পদে নিযুক্তি দেওয়ার জন্য। এবং রায়ে উচ্চ আদালত সুস্পষ্ট উল্লেখ করেছে যে 2021 সনে স্বাস্থ্য দপ্তর 168 জন খুব সম্ভবত চিকিৎসক নিযুক্তি প্রক্রিয়া শুরু করে। সেখানে নিযুক্তি প্রক্রিয়ার পরে দেখা গেল 8টি পদ শূন্য রয়েছে, খালি রয়েছে, ভ্যাকেন্ট পোস্ট 8টি রয়ে গেছে। আর এই 2 চিকিৎসক তাদেরকে অন্যায়ভাবে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। সেই কারণে উচ্চ আদালত সুস্পষ্টভাবে ব্যর্থহীন ভাষায় নির্দেশ দিয়েছিল এই 2 চিকিৎসককে শীঘ্রই স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক পদে নিয়োগ করতে হবে। স্বাস্থ্য দপ্তরে মেডিকেল অফিসার নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ না মানায় এই আদেশ দেন বিচারপতি। 2023 সালে 2 জন চিকিৎসক হাইকোর্টের রিট করে দাবি করেন 2021-এর মেডিকেল অফিসার নিয়োগ প্রক্রিয়ায় তাদের অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। আদালতে পেশ করা রাজ্য সরকারের হলফনামায় বলা হয়েছিল মেডিকেল অফিসারের 164 পদের মধ্যে 156টিতে নিয়োগ হয়েছে। হাইকোর্ট সব পরীক্ষা করে বঞ্চিত 2 আবেদনকারীকে নিয়োগের নির্দেশ দেয়। স্বাস্থ্য দপ্তর এই আদেশ কার্যকর না করায় আদালত অবমাননার মামলা হয়। আপিলও করেনি, নিযুক্তি হয়নি, রায় মান্য করেনি। সেই প্রেক্ষাপটে এই 2 চিকিৎসকের মধ্যে একজন এই বছর মার্চ মাসের প্রথম দিকে আদালত অবমাননা মামলা করেছে। এই মামলায় স্বাস্থ্য সচিব কিরণ কুমার গিত্তে, খুব সম্ভবত নাম, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা এবং জিবি হাসপাতালের সুপার, মেডিকেল সুপার খুব সম্ভবত ডাক্তার শঙ্কর চক্রবর্তী, আর ত্রিপুরা লোকসভা আয়োগের সচিব সিনহা, নামটা আমার থেকে মনে আছে, দেবনাথ বোধহয়, যাই হোক, এই 4 জনকে আদালত অভিযুক্ত করে মামলা। এরপরেই হাইকোর্ট নোটিশ ধরায় 4 জনকে। 2রা জুলাই স্বাস্থ্য দপ্তরের উপসচিব জানান নিয়োগ হবে না, কারণ পদ খালি নেই। আবেদনকারীদের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আদালতে বলেন 8টি পদ খালি আছে জেনেই হাইকোর্ট নিয়োগের নির্দেশ দিয়েছিল। সরকার আদালত অবমাননা করেছে, তারপরই ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চা ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু এক শ্রমিকের। ঘটনা কৈলাসহরের মনু ভ্যালি চা বাগানে। দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয় যে শ্রমিক, তার নাম রামজয় পাল, বয়স আনুমানিক 60 বছর।
জানা গিয়েছে মেশিনে কাজ করার সময় অনেক উঁচু ড্রায়ার মেশিন থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। হাসপাতালে আসার পর আহত শ্রমিক রামজয় পালকে দেখে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এখানে একজন পেশেন্ট রামজয় পাল যিনি মনোভেলির রেসিডেন্ট, ওখানে বাগানেও হয়তো চাকরি করেন, কাজ টাজ করেন ওখানে। তো পেশেন্টকে আধা ঘন্টা আগে আমাদের এখানে যখন আমি পরীক্ষা নিরীক্ষা করি, পেশেন্টের চোখে মুখে নাকে দিয়ে রক্ত বেরোচ্ছিল, রক্ত ছিল কিছু লসেটও ছিল, ব্লাড মানে কিছু জমানো রক্তও ছিল, প্লাস কানে দিয়ে কিছু ফ্রেশ রক্ত এসেছিল। তারপরে আমি পরীক্ষা নিরীক্ষা করি, প্রেশার টেশার চেক করি, দেখে পেশেন্টকে আমি মৃত বলে ডিক্লেয়ার করি। যতটুকু আমি যারা ওনার সঙ্গে তখন এসেছিলেন ওরা। চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় মনু ভ্যালির মতো এত বৃহৎ চা ফ্যাক্টরিতে শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে ঘটনা সম্পর্কে বাগান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। বেহাল রাস্তা, দুর্ভোগ মানুষগুলির নিত্যদিনের সঙ্গে। রাস্তার ভগ্নদশায় বিকল হচ্ছে যানবাহন, রাস্তা নির্মাণেও দুর্নীতির অভিযোগ। ঊনকোটি জেলার বাঘইছড়া থেকে পেঁচারথল যাওয়ার এই ভগ্ন রাস্তার জেরে জেরবার জনজীবন। রাজ্যের নেতামন্ত্রীদের ভাষণে উন্নয়নের চড়া সুর থাকলেও বাস্তব যে একেবারে ভিন্ন তার বলার অপেক্ষা রাখে না। ঠিক এমনই এক উন্নয়নের ছবি ধরা পড়ল নিউজ নাওয়ের ক্যামেরায়। পেঁচারথল ব্লকের বাঘাইছড়া থেকে পেঁচারথল যাওয়ার প্রায় 10 কিলোমিটার রাস্তা বর্তমানে পরিণত হয়েছে মরণ ফাঁদে। মাত্র 6 মাস আগেই নাকি এই রাস্তা সংস্কার করা হয়েছে, তবে এর মাঝেই ঢালাই করা পিচ উঠে গিয়ে একেবারে জরাজীর্ণ অবস্থা। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ছোট বড় গর্ত, কখনো কখনো ঘটছে দুর্ঘটনাও। এলাকার মানুষ জানিয়েছেন নির্মাণ কাজে অনিয়ম দেখে রাস্তা নির্মাণে আপত্তি জানিয়েছিলেন তারা, কিন্তু তাদের কথায় আমল দেয়নি ঠিকাদার। ফিজারতল থেকে ফিজারতলের রাস্তা বাগাইছড়া রাস্তা, গাড়ি আইতে কষ্ট, হজিন্দারের ব্যাগ দিয়া যাইতে কষ্ট। তা 5 মাস ধরে এরকম হয়েছে, রাস্তাটা বালা করে করছে না, ড্রেন নাই, এলাকায় রাস্তা নষ্ট হয়েছে কন্টিনিউ রেগুলার। রাস্তাটা কিরকম খারাপ হয়েছে, ড্রেন না নাই দেখা। এখন তো রাস্তাটা লাগে বালা করে, কিরকম একদম পাতলা করে কিরকম হয়েছে। যে সময় করতেছে এই সময় আমি কয়েকজনে কইয়া আমি কইছি বাধা করছি, একদম পাতলা করে করছে তারা তো করছে। ওই 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 বাঙালি গ্রামে এটা অবডিশন রয়েছে, এটা তারা বালা করে করছে 1 বছর পরে। আমার তা কিরকম পাতলা করে দেখছ না, আমার তা একদম পাতলা করে করে তারা শেষ করিয়া আর 1-2 মাস গেলে রাস্তাটা আরো খারাপ হয়ে যায়, আগের মতন আরো যাওয়া যায়। ডাবল ইঞ্জিনের উন্নয়নমূলক কাজের নামে দিকে দিকে বহু ক্ষেত্রে এইভাবে দুর্নীতির অভিযোগ উঠে আসে সাধারণ মানুষের তরফে। আর এতে এই সরকারি কোষাগারের অর্থ ব্যয় হলেও এর সুফল ঠিক মতো পান না রাজ্যের মানুষ। তাই ত্রিপুরায় প্রতিদিনই কোথাও জল নেই তো কোথাও বেহাল রাস্তা কিংবা বিদ্যুতের দাবিতে আন্দোলনে নামতে হয় রাজ্যবাসীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছেলের বাইক থেকে পড়ে মৃত্যু এক মহিলার, ঘটনা কৈলাসহর শান্তিপুর এলাকায়।
শান্তিপুর স্কুলের সামনে ছেলের বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় এক মহিলার। ঘটনা শুক্রবার সকালে। বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন বছর 45-এর উজ্জ্বলা দেবনাথ। তবে শান্তিপুর স্কুলের সামনের রাস্তায় একটি বাম্পার থাকায় বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। রাস্তায় উল্টো হয়ে পড়ায় উজ্জ্বলা দেবীর মাথার ক্লিপ ভেঙে কয়েকটা টুকরো তার মাথার ভেতর ঢুকে যায়। এতেই রক্তপাত শুরু হয় তার। এরপরেই তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং উজ্জ্বলা দেবনাথকে দেখে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমি কৈলাসর থেকে আইতাছি 8:30টার সময় সকালে। আইতার সময় সামনে এটা কি জানো মামা জায়গার নাম? শান্তিপুর। শান্তিপুর স্কুলের এখানে রাস্তার মিডিলের দিকে, রাস্তাটা পুরো সমান, এটার মিডিলের দিকে একটু ডাউনের লাগানো রাস্তাটা ডিও। আমি তারপরে আইয়ার ব্রেক মারছি, আর ব্রেক মারার লগে লগে ইয়াতে এই লাইনটা আবার এই পিছনটা একটু ফাল মারছে। আর তাই না পুরো একটা ব্যাগ আছে, ব্যাগে ধরিয়া বোয়া পিছলা সারি আছিল, আর তাই না সামনে দিয়ে পড়িয়ে পড়িয়া এই যে পড়ছে এমনি তারপরে মাথার পিছনে ক্লিপ আছে, ক্লিপটা বাইঙ্গায় দুইটা, একটা ক্লিপ এদিকে ঢুকিয়েছে আর একটা ক্লিপ তাদের ওই যে কাঁকড়ালা থাকে যে ওইটি ক্লিপটি এদিকে বাইঙ্গা দিয়ে ফাটিয়ে গেছে, ফাটিয়া 3টা ছিল লাগছে এখানে, মাথার রক্ত হবে। তারপরে আর কি এখান থেকে ওই অ্যাক্সিডেন্টের পরে এখান থেকে লইয়া গেছে, আমরা ফোন করছিলাম বইনা জামাই, বইনা জামাইয়ে তারা গাড়ি ওটা লইয়া গেছে, গিয়া এখান থেকে লইয়া গেছে আমরা কৈলাসর ডিস্ট্রিক্ট হসপিটালে, এখান থেকেই আমরা এখানে। ঘটনায় শোকে ছায়া মৃতের পরিবারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে 9 দফা দাবি নিয়ে শনিবার বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন। বুতুরিয়া স্থিত বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ দেখায় ত্রিপুরা ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে বিদ্যুৎ দপ্তরের এমডির কাছে দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। যে 9 দফা দাবি নিয়ে ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রতিবাদ কর্মসূচি, সেই সমস্ত দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হলো সিকিউরিটির নাম করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা, স্মার্ট মিটার ব্যবস্থা চালু না করা এবং বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণকে বাদ দেওয়া। এই দাবিগুলি পূরণের জন্য বিদ্যুৎ নিগমের কাছে জোরালো দাবি জানান ত্রিপুরা ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সঞ্জয় চৌধুরী সহ অন্যান্যরা। উচিত, আমরা তার জন্য এটা বন্ধ করতে বলছি এবং তার পাশাপাশি সর্বনাশা যে স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটার বন্ধ করতে আমরা বলছি, যে প্রিপেড স্মার্ট মিটার, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ। গত বছরের কুমারঘাট উল্টোরথ দুর্ঘটনার পর এবারে অনেকটাই কঠোর প্রশাসন। গোটা রাজ্যের সঙ্গে কুমারঘাটেও প্রশাসনিক নিয়ম মেনেই হবে রথযাত্রা। একেবারে সাদামাটা 2023 সালের রথযাত্রা কুমারঘাট তথা গোটা দেশবাসীর কাছে হৃদয় বিদারক একটি ঘটনা। সেদিন কুমারঘাটের ইসকন আয়োজিত লোহার তৈরি রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 10 জনের। এই ঘটনার পর এবছর রথযাত্রা নিয়ে ত্রিপুরায় অনেকটাই কঠোর হয়েছে প্রশাসন। প্রশাসনিক বিধিনিষেধ মেনে এই রথের আয়োজন করতে চলেছেন উদ্যোক্তারা। কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা জানিয়েছেন, এবছর প্রশাসনিক অনুমতি ছাড়া রথের আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ 12 ফুট উচ্চতা এবং ধাতব বস্তুবিহীন রথকেই রাস্তায় বের হওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। মহকুমা প্রশাসন, বিদ্যুৎ নিগম, অগ্নি নির্বাপক দপ্তর সহ পুলিশ প্রশাসনের ছাড়পত্র থাকলে তবেই রাস্তায় এবছর রথ বের হবে এবং রথ পরিক্রমার সময় গোটা মহকুমায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলেই জানিয়েছেন মহকুমা শাসক। আপনার মর্মান্তিক দুর্ঘটনার পরে তো স্টেট গভর্নমেন্ট থেকে একটা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পূজা বিষয়ে একটা সরকারি একটা গাইডলাইন চালু হয়েছিল। তো এটাকে ফলো করে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের ডিস্ট্রিক্টে 1 তারিখ গত 1 জুলাইতে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে 29 জেলাতে মিটিং হয়। তো মিটিংও বিভিন্ন পূজা কমিটিকে ডাকা হয়। তো এই নিয়ে আমরা গত 3 তারিখে আমাদের সাব ডিভিশন স্তরে আমরা মিটিং করি আমার এই চেম্বারে। তো মিটিংয়ে আমরা এটা সিদ্ধান্ত নিই যে আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে পারমিশন দেব। ডিস্ট্রিক্ট লেভেলে আলোচনা হয়েছিল যে এ সমস্ত প্রত্যেকটি দপ্তর থেকে এনওসি পাওয়ার পর তবেই তাদের আমরা পুজো করার পারমিশন দেব। আমাদের কিছু নির্দিষ্ট গাইডলাইন আমরা ঠিক করে নিয়েছি, যেমন ম্যাক্সিমাম হাইট হবে 12 ফুট। এদিকে কুমারঘাট ইসকন মন্দিরের সাধু রাধেশ্বর গোপাল দাস জানিয়েছেন, তাদের তরফে আয়োজিত গত বছরের রথ দুর্ঘটনার পর এবারে সাদামাঠা আয়োজনে প্রশাসনিক বিধিনিষেধ মেনে রথ বের করবে কুমারঘাটের ইসকন কর্তৃপক্ষ। তার জন্য নেওয়া হয়েছে প্রশাসনিক অনুমতিও। বিপদ এড়াতে রথযাত্রা উপলক্ষে এবারে সব থেকে ছোট রথ
5 ফুট উচ্চতার রথ তৈরি করেছে ইসকন। সঙ্গে জানাচ্ছি গত বছরের ঘটনায় আমরা খুব মর্মাহত দুঃখিত এখনো আছি। সেই জন্য এবছর আমাদের রথের কোনো আয়োজন বিশেষ নেই। প্লেন যেহেতু জগন্নাথের মন্দির, তাই জগন্নাথের রথ হচ্ছে। আমাদের আগামী বছর রথ থেকে এবছর রথ আমরা জাস্ট 9 ফুটের হাইট এবং 5 ফুট চওড়া আর না 5 ফুট লম্বা আর হচ্ছে 4 ফুট চওড়ায় রথ বানিয়েছি। আর এখানে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বসাইব। তারপর জাস্ট এখান থেকে নিয়ে আমাদের একটা ভক্ত বাড়ি রতিয়া বাড়িতে একটা ভক্তবাড়ি মাসির বাড়ি থাকবে। নিয়ম রক্ষার মতন হচ্ছে, কোনো অনুষ্ঠান আমরা করছি না, কারণ আমরা এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা খুবই মর্মাহত হয়ে আছি। শুধু কুমারঘাটে নয়, রথযাত্রা নিয়ে গোটা ত্রিপুরাতেই এবারে কোনো ঝুঁকি না নিয়ে আগে থেকে সতর্ক রাজ্য প্রশাসন। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের উদ্যোগে শনিবার এডিনগরস্থিত কর্পোরেশনের অফিসে বন মহোৎসবের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সারা রাজ্যেই বন মহোৎসবের আয়োজন করা হচ্ছে বলে নিজের ভাষণে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, নির্মল পরিবেশ ও সমাজের উন্নতিতে বন মহোৎসবের গুরুত্ব অপরিসীম। বৃক্ষটা রোপণ করলাম, সেই জিনিসটাকে আবার আমার চোখের সামনে মরে যেতে দেখছি। এই জিনিসটা কখনো হওয়া উচিত নয়। আমি যে বিল্ডিংটাকে তৈরি করলাম, আমি আবার সেই বিল্ডিংটাকে যদি ভেঙে ফেলে দিই, তবে সেই জিনিসটা দেখতে শোভকর নয়। যথাযোগ্য মর্যাদায় শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য কর্মকর্তারা। আমাদের যে উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালো ভোটে জিতেছি, রেকর্ড মার্জিনে আমরা জিতেছি। আর এইবার আমাদের দুটো যে নির্বাচন হলো লোকসভা আমাদের এই সিটে, সেখানেও আপনারা দেন রেকর্ড আমরা মার্জিনে আমরা জিতেছি। শুধু তাই নয়, সেখানেও উপনির্বাচন যেটা হলো রামনগর, সেখানেও আমরা প্রায় 75 থেকে 76% ভোট আমরা জিতেছি। এই যে নির্বাচন, এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ আমাদের উপর, আমাদের যে চিন্তা ভাবনা তার উপর বিশ্বাস আছে কিনা, মোদিজির যে চিন্তা ভাবনা তার উপর বিশ্বাস আছে কিনা, সেই কারণেই সেটা সম্ভব হয়েছে। আমরা যখন বাইরে যাই, দিল্লিতে যখন যাই, তখন আমরা দেখেছি প্রধানমন্ত্রীজি নিজে, ওনাকে আমি সম্বর্ধনা দিচ্ছি, উনি বলছেন যে আরে আপকো বাধাই হো। কেন? এত ভোটে আপনারা জিতেছেন, আমাদের এত ভালো রেজাল্ট আপনারা করবেন, এটা আমাদের জন্য গর্বের। 6 জুলাই 2024 মনুবাজার বসুন্ধরা হলে ধম্মাদেপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন ছাত্রছাত্রীদের মিলন মেলা এবং প্রসপেক্টাস বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিইও ভেন খেমাচরা ভিক্ষু, উপাচার্য এমপি নরসিংহ রাজু, উপ উপাচার্য অ্যাডভোকেট সঞ্জয় চৌহান, রেজিস্ট্রার এম দেবী সাই বাবু। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিল 205 জন ছাত্রছাত্রী। Student Meet program at Vasundhara Hall, Monubazar, Sabrum, South Tripura. We have received more than 300 students admission. Out of that, 215 students were attended to this program. In that Student Meet program, our Vice Chancellor, Pro Vice Chancellor, and Register and myself attended the program, and we have distributed. টিএফএ পরিচালিত ঘরোয়া সি ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় আনন্দ ভবন ক্লাবকে 16-0 গোলের বড় ব্যবধানে পরাজিত করে এ গ্রুপের লড়াইয়ে জম্পুই জেলা প্লে সেন্টারকে টপকিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো ঐক্যতান যুব সংস্থা।
শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে আনন্দ ভবনের মুখোমুখি হয় ঐক্যতান যুব সংস্থা। ম্যাচে ঐক্যতান যুব সংস্থার হয়ে 6টি গোল করে ড্যানিয়েল জমাতিয়া, 4টি গোল করে লেন্সি কাইপিং, 2টি গোল করে সুভাষ জমাতিয়া। দিনের দ্বিতীয় ম্যাচে ইউবিএসটিকে হারিয়ে লিগের দ্বিতীয় জয় তুলে নেয় পান্থই স্পোর্টিং সোসাইটি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নায়ের পর্দায়। নমস্কার।